আমার সবথেকে কাছের বান্ধবীর বিয়েতে গিয়ে দেখি, যাকে আমি ভালোবাসি, ৫ বছর আগে বিয়ের মণ্ডপে বসে যার জন্য আমি অপেক্ষা করছিলাম, অবিকল তার মতো দেখতে একজন আমার বান্ধবীর বিয়ের পিঁড়িতে বর বেশে বসে আছে। এর পরের ঘটনা জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বছর ৫ আগের কথা, যখন আমি আর রাজ একটা একই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎই ওর গাড়ির সঙ্গে আমার স্কুটিটায় ধাক্কা লেগে যায়। আমি তখন নতুন স্কুটি চালানো শিখছিলাম। দোষটা আমারই ছিল, কিন্তু বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে যে, চোরের মায়ের বড় গলা। আমি কিন্তু দোষ করেও এই ট্রিকটাই ফলো করেছিলাম। আপনি কি দেখে চালাতে পারেন না? এত বড় রাস্তা, এটা কি আপনার একার, নাকি সুন্দরী মেয়ে দেখলেই তাদের গাড়িতে ধাক্কা মারতে ইচ্ছে করে? আমি এত বকছিলাম, দেখেও সে চুপ করে আমাকে দেখছিল। তারপর একটু মুচকি হেসে আমাকে একটাই কথা বলল, সরি ম্যাডাম, আপনি আসলে সত্যিই সুন্দরী, তাই এমনটা হয়েছে। কিছু যদি মনে না করেন, আপনার নামটা জানতে পারি? এই হলো আপনাদের প্রবলেম, মেয়ে দেখলেই তাকে পটানোর চেষ্টা করতে হবে। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। বাড়িতে এসে মনে হলো ছেলেটিকে বোধহয় একটু বেশি বলে ফেলেছি। যাই হোক, তাও ভালো আমি উল্টে কিছু কথা শুনিয়েছি, না হলে সে নিশ্চয়ই আমার থেকে জরিমানা চাইতো। কিছুক্ষণ পরে আমি আজ পাড়ার বিয়ে বাড়িতে যাব, তাই রেডি হয়ে গেলাম। বিয়ে বাড়িতে গিয়ে দেখি সেই ছেলেটি, যার সঙ্গে আমার বিকালে গাড়ি ধাক্কা লাগে। আপনি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছেন? আমি কিন্তু এবার, আরে ১ মিনিট, আপনি বলতে শুরু করলে তো থামার নামই নেন না। আমাকেও একবার বলার সুযোগটা দেবেন তো। আমি বিয়ে বাড়িতে এসেছি, এটা আমার মাসি বাড়ি, আর যার বিয়ে হচ্ছে সে আমার বোন। ও, আই এম সো সরি। আপনার নামটা যেন কি? ফুলেশ্বরী? হোয়াট? কে ফুলেশ্বরী? আমি তিথি, কোনো ফুলেশ্বরী টুলেশ্বরী নই। থ্যাংক ইউ নামটা বলার জন্য। আপনি এই গ্রামেই থাকেন তো? না, আমি বিদেশ থেকে এসেছি। আমার গ্রামে এসে আমাকেই জিজ্ঞাসা করছেন আমি এখানে থাকি কি না? ওকে ওকে, আর কিছু বলবো না। আপনাকে শাড়িতে কিন্তু খুব মিষ্টি লাগছে। আপনার বাড়ি কাল আমি যাব। কেন যাবেন? আমি তো আপনাকে ইনভাইট করিনি। তাহলে কি কারণে যাবেন? তুমি আমি এখন থেকে বন্ধু হলাম, তাই বন্ধুর বাড়িতেই যাব। ছেলে মেয়ে কখনো বন্ধুত্ব হয় না, বুঝলে তো? আমি বিয়ে বাড়ি থেকে চলে এলাম। পরদিন সকালবেলাতেই সে আমার বাড়ি এসে হাজির হলো, আর আমার বাড়ির লোকেদের মন জয় করে নিল। আমি বেড়াতেই সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকলো যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। তারপর বলল, কি রে, তুই রাজকে চিনতে পারিসনি? রাজকে নাকি তুই আমাদের বাড়িতে আসতে বারণ করেছিস? কে রাজ? তোর ছোটবেলার বন্ধু, ওই তো রাজ। কিন্তু রাজ তো এখানে থাকে না, সে তো বিদেশে। দেখলে তো মাসিমা, ও আমাকে চিনতেই পারিনি, কিন্তু আমি ঠিক চিনতে পেরেছি। আমি কোনো দিনও তোমায় ভুলিনি। তুমি সত্যিই রাজ? এতগুলো বছর পরে বুঝি আমাদের কথা মনে পড়ল? আর তখন তুমি পরিচয় দাওনি কেন? আমি আসলে দেখছিলাম তুমি আমাকে চিনতে পারো কিনা, কিন্তু তুমি তো আমাকে চিনতেই পারোনি। চলো, তোমাকে আজ একটা জায়গায় নিয়ে যাব। কোথায় যাবে? কোনো প্রশ্ন না করে চলো। মা, আমি রাজকে নিয়ে একটু ঘুরে আসি। বেশ, যা, তবে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসিস। মা, এখন তোরা দুজনেই বড় হয়ে গেছিস, তাই গ্রামের লোকেরা নানা কথা বলতে পারে। তুমি চিন্তা করো না মাসিমা, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। আমরা দুজনেই আমাদের ছোটবেলার খেলার জায়গায় গেলাম, আর পুরনো কথাগুলো মনে হতে লাগলো। তোমার মনে আছে রাজ, একবার আমি গাছে উঠতে গিয়ে পড়ে পায়ে লেগে যাওয়ায়
তুমি আমাকে কোলে করে নিয়ে এসেছিলে। তখন তুমিও কত ছোট ছিলে, তারপরেও কষ্ট করে আমাকে তুলে নিয়ে এসেছিলে। সব মনে আছে আমার। জানো তো রাজ, তুমি এখান থেকে যখন বিদেশে পড়াশোনা করতে চলে গিয়েছিলে, তখন আমি রোজ এই গাছটার সামনে এসে কাঁদতাম আর বলতাম তোমাকে যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দেয়। 12 বছর হয়ে গেল তোমার এখানে ফিরতে, জানি, কিন্তু কি করব বলো? আমাকে যে এই গ্রামের উন্নতির জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করতেই হতো। দেখবে, এবার এই গ্রামের লুকটাই পাল্টে ফেলবো আমি। গ্রামে আর কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না, আর কাউকে শহরেও ছুটে যেতে হবে না। আর মাত্র কয়েকটা মাস। তুমি কিন্তু আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট করে নিও। আমিও তোমার সঙ্গে কাজ করতে চাই আর সবার পাশে দাঁড়াতে চাই। তোমাকে একটা কথা বলবো তিথি। হ্যাঁ বলো। আমরা কি দুজন দুজনের পরিপূরক হয়ে উঠতে পারি না? মানে, আমি তোমাকে আমার সহধর্মিণী হিসাবে পেতে চাই। তুমি যদি রাজি থাকো, আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো, আর তারাও যদি রাজি থাকে, তবে সামনের জানুয়ারি মাসেই আমি তোমাকে বিয়ে করতে চাই। নতুন বছরের শুরুতে আমি তোমাকে সঙ্গে নিয়ে এগোতে চাই। তুমি কি আমার মনের কথা জানো না রাজ? আমি কি চেয়েছি ছোট থেকে? জানি, তবুও তোমার মুখেই শুনতে চাই। ধ্যাৎ, আমার লজ্জা করছে। আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে এলাম। আজ এত বছর পরে আমি রাজকে কাছে পেতে চলেছি। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। এ যেন একটা অন্যরকম অনুভূতি। বিয়ের পাকা কথা হয়ে গেল। বিয়ের আগেই এখানে একটা ছোট হাসপাতাল খুলে নিল রাজ, যাতে বিয়ের পরেই সে তার দায়িত্ব পালন করতে পারে। গ্রামের সবাই খুব খুশি, আর আমাদের বিয়ে নিয়ে সবাই আনন্দে মেতে উঠল। বিয়ের আয়োজনও শুরু হলো। আমরা দুজনে ঠিক করলাম বিয়ের পরেই হাসপাতালে দুজনে মিলে সবার সেবার কাজে নিযুক্ত হব। যেদিন আমাদের বিয়ে, সেদিন রাজ একটু দেরিতে বাড়ি থেকে বের হলো, কারণ একজন মুমূর্ষু রোগীকে সে দেখছিল। আমি কোণে সেজে বসে আছি রাজের অপেক্ষায়। লগ্নের সময় পার হয়ে যাচ্ছিল, আর তাই রাজ গাড়িটা জোরে চালাতে গিয়ে পাহাড়ের ঢালে ধাক্কা লেগে নদীতে পড়ে যায়। এই খবর শোনা মাত্রই সবাই ছুটে যাই আমরা, কিন্তু অনেক খোঁজার পরেও নদীতে তাকে খুঁজে পাওয়া গেল না। সবাই এটাই ধরে নিল যে তাকে হয়তো নদীর কুমিরে। এই কথা শুনে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পরদিন সকালে আমার জ্ঞান ফেরে। আমি চিৎকার করতে থাকি। আমি কিছুতেই মানতে পারছি না যে রাজ আর নেই। আমি নিজেকে সামলাতে পারছিলাম না, পাগলের মতো করছিলাম। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে চাইতাম, কিন্তু মা বাবা আমাকে আগলে রাখত। তারা আমাকে চোখের আড়াল করতো না। এই ঘটনার পর আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কারোর সঙ্গে আর তেমন কথা বলতাম না। রাজের তৈরি হাসপাতাল ছিল আমার কাছে রাজের একমাত্র স্মৃতি। তাই সেখানেই পড়ে থাকতাম আর অসুস্থদের সেবা করতাম। কিছু বছর পরে হঠাৎ আমার কাছের এক বান্ধবী এলো। সে বিদেশে ছিল। আজ আমাকে এই অবস্থায় দেখে সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তোর বিয়ের দিন আমি আসতে পারিনি, কারণ আমি সেখানে ডাক্তার নিয়ে ব্যস্ত ছিলাম। আমি ভাবতে পারিনি যে তোর সঙ্গে এত কিছু ঘটে গেছে। তুই আমাকে তো একবার জানাতে পারতিস। কি হবে জেনে? কিন্তু তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি, আর তোর সব স্বপ্ন আমি পূরণ করব। আমরা দুজনেই হাসপাতালের কাজে নিজেদের নিযুক্ত করলাম। কিছুদিন পরে আমার কাছে সে বলল একটা ছেলেকে সে ভালোবাসে অনেক দিন ধরেই, আর সে তার কাকার বাড়িতেই থাকে। কাকার ছেলেটা মারা যাবার পরে তাকে তারা এত ভালোবাসা দিয়েছে যে নিজের ছেলের জায়গায় বসিয়ে রেখেছে।
ছেলেটিও ভীষণ ভালো, কিন্তু ওর আসল পরিচয় কি কিছুই জানি না। তবে ওর চোখে মুখে অনেক মায়া ভরা, তাই আমি ওর প্রেমে পড়ে গেছি। আমি মাঝে মাঝে গিয়ে তাকে দেখে আসি, আর আমার মনে হয় সেও আমাকে ভালোবাসে। তুই যদি একবার বলিস আমার তাকে বিয়ে করা ঠিক হবে কি না, তবে আমি তাকে বিয়ে করব। তুই যখন তাকে এত ভালোবাসিস, তবে বিয়েটাও তাড়াতাড়ি করে নে। ভালোবাসার মানুষটাকে হারাতে দিস না। আমাকে তো দেখছিস, আমি বেঁচে থেকেও মরে আছি। ঠিক আছে, তাহলে তোকে একটা কথা দিতে হবে আমার। বিয়েতে তোকে আসতে হবে, আর তুই যতক্ষণ না না আসবি আমি কিন্তু বিয়ের পিঁড়িতে বসবো না। তুই তো জানিস আমার জীবন থেকে সব রং হারিয়ে গেছে। আমি কোনো কিছুতেই যেতে চাই না, জানি। তবে আমার জন্য তোকে আসতে হবে। কথা দে আমাকে। ঠিক আছে, যাব। সেদিন জানুয়ারি মাসের 15 তারিখ, আমার বান্ধবীর বিয়ের দিন। আজ থেকে 5 বছর আগে এই একই দিনে আমারও বিয়ের কথা ছিল। মনে সেদিন অনেক কষ্ট পাচ্ছিলাম, তবুও বান্ধবীর কথা ভেবে আমি সকালের ফ্লাইট ধরে ওর বিয়েতে পৌঁছলাম। বিকেলবেলায় ওর বাড়ি ছিল অনেকটাই দূরে। সেখানে গিয়ে দেখি সে আমার জন্য অপেক্ষা করছে, আমার হাতে সাজবে। আমি তাকে মনের মতো করে সাজিয়ে দিলাম। সন্ধেবেলায় বরের গাড়ি এলো, সবাই যে যার মতো করে বরকে দেখতে ছুটে গেল। আমার বান্ধবী বলল, তুই গিয়ে একবার দেখে আয়, যদি তোর পছন্দ হয় তবেই কিন্তু আমি বিয়ের পিঁড়িতে বসবো। যা, দেখে আয়, আর আমাকে বল সে কেমন। জোর করে আমাকে বর দেখতে পাঠিয়ে দিল। আমি বরের মুখটা ঠিক করে দেখতে পাচ্ছিলাম না, লোকজনের ভিড়ে। কিছুক্ষণ পরে যখন বর ছাদনাতলায় গিয়ে বসলো, আমি দেখে পুরো হতবাক হয়ে গেলাম। একই চোখ, একই মুখ, এ যে আমার রাজ। আমি তাকে দেখেই তার সামনে এলাম আর অজ্ঞান হয়ে পড়ে গেলাম। রাজ আমাকে ধরে আস্তে করে চেয়ারে বসিয়ে দিল। আমার চোখে মুখে জল দিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? রাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি বললাম, তুমি আমাকে চিনতে পারছো না রাজ? আমি তোমার তিথি। আমার বান্ধবীর কাকা কাকিমা এসে বলল, ওর নাম রাজ নয়, ও রনি। আপনাদের কোথাও ভুল হচ্ছে। ওই রাজ। বান্ধবী এসে বলল, তার মানে এটাই তোর রাজ? হ্যাঁ, ওই আমার রাজ, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। এরপর সব ঘটনা খুলে বলল কাকা কাকিমা। রাজকে তারা একটি রোডের পাশে নদীর কাছে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছিল, আর সেখান থেকে উদ্ধার করে তারা বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছেন। তারা দুজনেই ডক্টর, তাই আর কাউকেও তেনারা জানাননি। এতদিন নিজের ছেলের মতোই রেখেছেন। সব কথা শোনার পরেও রাজের কিছুই মনে পড়ছিল না। তখন রাজকে আমি আমাদের পুরনো সব ছবি ভিডিও দেখাতে লাগলাম। তোমার তৈরি হাসপাতাল যে আজও তোমার অপেক্ষায় করছে রাজ। তারপরেও সে মনে করতে পারল না। তখন কাকাবাবু বললেন, ওকে বেশি চাপ দিলে প্রবলেম হবে মা। আমার বান্ধবী বলল, তুই আমার সঙ্গে আয়। সে আমাকে রুমে নিয়ে গিয়ে সুন্দর করে কোণে সাজিয়ে দিল আর বলল, তোর রাজ তোরই থাকবে। রাজের কিছু মনে না পড়লেও সেই সব ছবি আর ভিডিও দেখে সে বুঝতে পারল আমি সব সত্যি কথা বলছি, তাই সে আমাকে মেনে নিল। কিন্তু তোর কি হবে? আমি তো অন্য কাউকেও বিয়ে করতে পারবো পাগলি, তবে তোদের ভালোবাসা আগে পূর্ণতা পাক। হঠাৎ সেখানে একটি ছেলে এসে বলল, শ্রী, আমি তোমাকে ছোট থেকেই খুব ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হবার ভয়ে কোনোদিনও বলতে পারিনি। তাই তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। আমার বান্ধবীও তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আমাদের একই মণ্ডপে বিয়ে হলো দুজনের। রাজের ধীরে ধীরে সব কথা মনে পড়ে যায়, আর আমরা সবাই মিলে আমাদের সবার স্বপ্ন পূরণ করলাম।
হাসপাতালে এসে রাজের বাকি সব কথা মনে পড়ে যায়, আর ওর সে হাসপাতাল জয়েনও করে। গ্রামের লোকের একমাত্র ভরসা আজ রাজ। কাউকেও আর বিনা চিকিৎসায় প্রাণ হারাতে হবে না। আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে গল্পটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।